বোরিং লাইফে একটু ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চারের নেশায় দুই বোন সমুদ্রে নামে হাঙর দেখার জন্য, কিন্তু হঠাৎই দড়ি ছিঁড়ে তাদের খাঁচাটা ৪৭ মিটার গভীরে গিয়ে পড়ে। চারিদিকে অতল জল, নেটওয়ার্ক নেই, তাই যোগাযোগ বন্ধ। সূর্যের আলোয় পৌঁছায় না বলে অন্ধকার। তার উপর আবার সবচেয়ে বড় আতঙ্ক, মানুষকে খুব ভয়ঙ্কর হাঙর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এদিকে তাদের অক্সিজেনও প্রায় ফুরিয়ে আসছে। এমন পরিস্থিতি থেকে কি তারা বেরিয়ে আসতে পারবে? জানতে হলে আসুন শুনে আসি ২০১৭ সালে মুক্তি পাওয়া সার্ভাইভাল সিনেমা 47 মিটার ডাউনের এক্সপ্লেনেশন। দুই বোন লিসা এবং কেট মেক্সিকোতে ছুটি কাটাতে গিয়েছিল। সেখানে একটা রিসোর্টে তারা বেশ আনন্দ করছিল। তো সারাদিনের আনন্দ শেষে দুজনে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে বাতাসের ঝাপটায় কেটের ঘুম ভেঙে যায়। সে পাশ ফিরে দেখে লিসা বেডে নেই। তখন লিসাকে খুঁজতে কেট বাইরে গিয়ে দেখে লিসা বসে কাঁদছে। কাছে গিয়ে কারণ জিজ্ঞেস করতেই লিসা বলে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে। লিসার বয়ফ্রেন্ডের নাকি তার সাথে থাকতে বোর লাগছিল, এই জন্য সে লিসাকে ছেড়ে চলে গিয়েছে। লিসাকে এমন দুঃখ পেতে দেখে কেট তার মন ভালো করতে তাকে নিয়ে তখনই একটা নাইট ক্লাবে যায়। সেখানে গিয়ে লিসার মন ভালো হয়ে যায়। ক্লাবে তাদের দুজন ছেলের সাথেও দেখা হয়। তারা হলো লুইস এবং বেঞ্জামিন। এরাও তাদের কোম্পানি দেয়, ফলে তাদের সাথেও বেশ ভালো ভাব জমে ওঠে। তো একদিন তারা বসে আড্ডা দিচ্ছিল। তখন লুইস এবং বেঞ্জামিন তাদের সমুদ্রের নিচে হাঙর দেখতে যাওয়ার কথা বলে। এমন অদ্ভুত অ্যাডভেঞ্চারের কথা শুনে লিসা আর কেট দুজনেই বেশ অবাক হয়। তখন তারা বলে এটা একদম সেফ আর খুবই ইন্টারেস্টিং। তাদেরকে একটা লোহার খাঁচার ভেতরে রেখে সমুদ্রের ভেতরে নামিয়ে দেওয়া হবে। খাঁচাটা বোটের সাথে দড়ি দিয়ে বাঁধা থাকবে, আর তারা খাঁচার ভেতর থেকে একদম চোখের সামনে ২৫ ফুটের দৈত্যাকার হাঙর দেখতে পাবে। এই ভয়ঙ্কর সুন্দর দৃশ্যটা দেখার জন্য লুইস আর বেঞ্জামিন প্রায়ই যায়। আর এতে খরচও বেশি না, জনপ্রতি মাত্র $১০০ করে লাগে। তবে লুইস এবং বেঞ্জামিনের একজন বন্ধু আছে, তার নাম ক্যাপ্টেন টেইলর। তাকে বলে কয়ে আরও কিছু টাকা কমও করা যাবে। এটা শুনে কেট খুব এক্সাইটেড হয়ে ওঠে, কিন্তু লিসা সেখানে যেতে চাইছিল না। কিন্তু কেট তাকে বোঝায় সে যদি ওখানে গিয়ে ফটো তোলে তাহলে সেই ফটো দেখার পরে কেউ আর তাকে বোরিং বলতে পারবে না। মানে কেট লিসার এক্স বয়ফ্রেন্ডের কথা বলছিল আর কি। এটা শোনার পরে লিসাও হাঙর দেখতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তো পরের দিন কেট আর লিসা সমুদ্রে আসে, কিন্তু এখানে এসে লিসা বেশ ঘাবড়ে যায়। সে পানিতে ভয় পেত। এছাড়া সে স্কুবা ডাইভিংও জানতো না। নিচে গিয়ে কি ঘটবে এই ব্যাপারেও তাদের কোনো ধারণা নেই। এখানে ট্যুরিস্টদের সাথে প্রায়ই উল্টাপাল্টা ঘটে, তাদের সাথেও তো এরকম কিছু ঘটতে পারে। তাই লিসা দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল, কিন্তু কেট তাকে ভরসা দেয় যে কিছুই হবে না। একটু পরে লুইস এবং বেঞ্জামিন চলে আসে। ওরা তাদেরকে নিয়ে ক্যাপ্টেন টেইলরের সাথে দেখা করায়। টেইলর একটা স্পিড বোটে করে তাদের মেইন বোটে নিয়ে যায়। সেখানে গিয়ে লিসা সেই ক্রেন এবং খাঁচাটা দেখে, যেটার সাহায্যে তাদের সমুদ্রে উঠানো নামানো হবে। এটা দেখে লিসা আবারও ঘাবড়ে যায়। লিসা বলে সে নামতে পারবে না, সে ফিরে যাবে। কিন্তু সবাই মিলে চাপাচাপি করায় সে বাধ্য হয়ে রাজি হয়ে যায়। এরপরে বোট নিয়ে তারা সমুদ্রের মাঝে যায়, যেখানে গভীরতা একটু বেশি। সেখানে বোট থামিয়ে তারা সমুদ্রের ভেতরে রক্ত এবং মাংসের টুকরো ফেলে, যাতে হাঙরগুলো মাংস এবং রক্তের গন্ধে এদিকে ছুটে আসে এবং সেগুলোকে দেখা যায়। ভয়ে লিসার শরীরে কোনো জড়ি পাচ্ছিল না, তার মনও সেখানে যেতে সায় দিচ্ছিল না। তবুও কেট তাকে এটা সেটা বুঝিয়ে বাইরে নিয়ে আসে। একটু পরে স্যুট এবং এয়ার সিলিন্ডার নিয়ে রেডি হয়ে একটা খাঁচাতে করে লুইস এবং বেঞ্জামিন নিচে চলে যায়। তারা নেমে যাওয়ার পরে ক্যাপ্টেন টেইলর কেট এবং লিসাকে আরেকটা বড় হাঙর দেখায় এবং বলে কাছ থেকে দেখতে এটা আরও বেশি ইন্টারেস্টিং। হাঙরটা দেখে লিসা আবারও নার্ভাস হয়ে যায় আর বলে এত বড় হাঙর? ক্যাপ্টেন টেইলর বলে এটা তো মাত্র ২০ ফুট সাইজের হাঙর। সে ২৮ ফুট সাইজেরও হাঙর দেখেছে। লিসার দ্বিধা এখনও কাটছিল না, তবুও কেট তাকে জোর করায় সে পানিতে নামার জন্য রেডি হতে শুরু করে। স্যুট পরে রেডি হবার পরে ক্যাপ্টেন টেইলর তাদেরকে ভরসা দিয়ে বলে তাদের কিছুই হবে না। এরপরে তাদেরকে একটা করে এয়ার প্রেশার মিটার দেয়। সেগুলোতে এখন এয়ার বা বাতাসের পরিমাণ ছিল ২০০ বার। সে তাদেরকে সাবধান করে দিয়ে বলে তারা যেন এটার দিকে খেয়াল রাখে। যখন এটা ১০০ বারে নেমে যাবে তখন তাদের ক্যাপ্টেন টেইলরকে জানাতে হবে। আর যখন ৫০ বারে নেমে যাবে তখন ক্যাপ্টেন তাদেরকে টেনে উপরে তুলে নেবে। সেই সাথে ক্যাপ্টেন পরামর্শ দেয় তারা যেন শান্ত থাকে। তারা যত বেশি ঘাবড়াবে, যত বেশি স্ট্রেস নিবে, তত বেশি এয়ার ফুরোবে। এরপরে বলে তাদের চিন্তার কিছু নেই, কারণ তাদেরকে মাত্র ৫ মিটার নিচে নামানো হবে। একবার নিচে নামার পরে তাদের আর উপরে উঠতে ইচ্ছে করবে না। তো এরপরে খাঁচায় ঢুকিয়ে তাদেরকে পানির ভেতরে নামিয়ে দেওয়া হয়। পানির ভেতরে নামার পরে দুজনেরই বেশ ভালো লাগছিল। চারিদিকে পানি, ছোট মাছেরা ঘুরে বেড়াচ্ছে। এসব দেখে লিসারও ভয় কেটে যায়।
তারা ক্যামেরা বের করে নিজেদের ফটো তুলতে শুরু করে। ফটো তোলার সময়ে হাত ফসকে ক্যামেরাটা পড়ে যায় এবং খাঁচার বাইরে চলে যায়। তখনই একটা হাঙর এসে ক্যামেরাটা খেয়ে নেয়। এতটা কাছ থেকে হাঙর দেখে দুজনেই এক্সাইটেড হয়ে পড়ে। একটু পরে তারা আরও একটা হাঙর দেখতে পায়। এই সময় তাদের খাঁচাটায় একটু ঝাঁকুনি লাগে। তাদের মনে হচ্ছিল খাঁচাটা আরেকটু নিচে নেমে গেছে। তারা তখনই ক্যাপ্টেন টেইলরের সাথে যোগাযোগ করে। ক্যাপ্টেন টেইলর জানায় মেশিনের সমস্যার কারণে দড়ি সামান্য একটু স্লিপ করেছে। চিন্তার কোনো কারণ নেই, কিন্তু লিসার মনের মধ্যে কু ডাকছিল। সে আর এক মুহূর্ত এখানে থাকার সাহস পাচ্ছিল না। সে ক্যাপ্টেনকে জানায় তাদেরকে যেন তুলে নেওয়া হয়। তো ক্যাপ্টেন তখন তাদের খাঁচাটা উপরে তুলতে শুরু করে। একটু পরেই খাঁচাটা উপরে উঠে আসে, কিন্তু তখনই একটা অঘটন ঘটে যায়। ক্রেনের মোটরে কোনো সমস্যা হওয়ায় ক্রেন দড়িটা ধরে রাখতে পারে না। ফলে তাদের খাঁচাটা দ্রুত পানির নিচে নামতে শুরু করে। এক পর্যায়ে খাঁচার সাথে দড়ি আটকে রাখা আংটা এবং ক্রেনটাও ভেঙে যায়। ফলে তারা বিচ্ছিন্ন হয়ে খাঁচাসহ প্রায় 47 মিটার নিচে সমুদ্রের তলদেশে গিয়ে পড়ে। এতে দুজনেই সেন্সলেস হয়ে যায়। বেশ কিছুক্ষণ পরে প্রথমে কেটের জ্ঞান ফিরে। এরপর সে দেখে লিসা তখনও অচেতন। লিসা কিছুটা আহত হয়েছিল। কেট লিসাকে অনেকবার ডাকার পরে তার জ্ঞান ফেরে এবং পাগলের মতো আচরণ শুরু করে। সে প্রচণ্ড রকমে ঘাবড়ে গিয়েছিল। কেট তাকে শান্ত করে। এরপরে তারা ক্যাপ্টেন টেইলরের সাথে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু তারা ট্রান্সমিশন রেঞ্জের বাইরে চলে গিয়েছিল। এই জন্য তারা রেডিও সিগন্যাল ঠিকমতো পাচ্ছিল না। কেট বলে সে খাঁচা থেকে বেরিয়ে কিছুটা উপরের দিকে উঠবে, যাতে সে ক্যাপ্টেন টেইলরের সাথে যোগাযোগ করে নিজেদের পজিশনের কথা জানাতে পারে। কিন্তু সমস্যা হলো বোট থেকে ক্রেনটাও ভেঙে গিয়েছে, আর সেটা তাদের খাঁচার ওপরে চাপা পড়ে আছে। এই জন্য তারা খাঁচার দরজা খুলতে পারছিল না। আবার তারা এভাবে খাঁচার ভেতরে বসে থাকলেও বেশিক্ষণ বাঁচবে না। খাঁচার ওপরের দিকে একটা ফাঁকা জায়গা ছিল। কেট তার ফিগার অনুযায়ী এই ফাঁক দিয়ে বের হয়ে যেতে পারবে, তাই সে ফাঁক দিয়ে বের হবার চেষ্টা করে। কিন্তু এয়ার সিলিন্ডারের কারণে সে বের হতে পারছিল না। তাই সে এয়ার সিলিন্ডারটা খুলে বাইরে বের হবার চেষ্টা করে। এবার আবার সমস্যা হয়ে দাঁড়ায় তার মাথার হেলমেটটা, মানে যেটা দিয়ে সে নিঃশ্বাস নিচ্ছিল আর কি। তো বাধ্য হয়ে সে মাস্ক সহ হেলমেটটাও খুলে ফেলে এবং সে ইজিলি বাইরে বেরিয়ে যায়। বাইরে বের হয়ে সে আবারও এয়ার সিলিন্ডার এবং হেলমেটটা পরে নেয়। এরপরে সে খাঁচার ওপরে পড়ে থাকা ক্রেনটা সরানোর চেষ্টা করে। ক্রেনটা অনেক ভারী ছিল, তবুও সে অনেক কষ্টমষ্ট করে ক্রেনটা সরিয়ে ফেলে। তারপরে লিসাকে ভরসা দিয়ে বলে সে ক্যাপ্টেন টেইলরের সাথে যোগাযোগের চেষ্টা করবে, কিন্তু সে যদি ফিরে না আসে তাহলে বুঝতে হবে সে আর বেঁচে নেই। এই বলে কেট উপরের দিকে উঠতে শুরু করে। প্রায় 7 মিটার উপরে ওঠার পরে কেট ক্যাপ্টেন টেইলরের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়। ক্যাপ্টেন জিজ্ঞেস করে তার সিলিন্ডারে আর কতটুকু এয়ার আছে আর তারা কত মিটার নিচে আছে। কেট জানায় তার সিলিন্ডারে 55 বার এয়ার আছে আর তারা 47 মিটার নিচে আটকা পড়েছে। তবে সে এখন 40 মিটার গভীরতায় রয়েছে। ক্যাপ্টেন তাকে ইমিডিয়েটলি নিজের খাঁচায় ফিরে যেতে বলে, কারণ এই একটা জায়গাতেই শুধুমাত্র তারা নিরাপদ থাকতে পারবে। তারা যেন ভুলেও এই সারফেসটা পার হয়ে উপরে ওঠার চেষ্টা না করে। এটা খুবই ডেঞ্জারাস জোন। এখানেই হাঙরেরা সবচেয়ে বেশি অ্যাক্টিভ। তাই সে কেটকে খাঁচায় গিয়ে অপেক্ষা করতে বলে এবং পরামর্শ দেয় তারা যেন যতটা সম্ভব কম এয়ার ইউজ করে। ক্যাপ্টেন নিজের সহকর্মী জাভিয়ারকে তাদের উদ্ধারের জন্য পাঠাচ্ছে। তো ক্যাপ্টেনের কথা মতো কেট আবারও খাঁচার দিকে চলে যায়। কেটকে খাঁচায় ফিরতে দেখে লিসার মন কিছুটা শান্ত হয়। কেট জানায় ক্যাপ্টেন তাদের উদ্ধারের জন্য লোক পাঠাচ্ছে। এটা শুনে লিসা কিছুটা স্বস্তি পায়, বেঁচে থাকার আশা জন্মায়। দুজনে উদ্ধারের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর তারা বোটের ইঞ্জিনের আওয়াজ শুনতে পায়। আওয়াজটা তাদের থেকে দূরে সরে যাচ্ছিল। তাই লিসা বিচলিত হয়ে পড়ে যে তাদেরকে হয়তো খুঁজে না পেয়ে ওরা চলে যাচ্ছে। কেট আবারও খাঁচা থেকে বেরিয়ে উপরের দিকে উঠতে শুরু করে এবং ক্যাপ্টেনের সাথে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু কিছু দূর উঠতেই একটা হাঙর তাকে তাড়া করে। কেট প্রাণপণে সাঁতার কেটে হাঙরের সাথে পাল্লা দিয়ে পালিয়ে এক পর্যায়ে খাঁচার ভেতরে ঢুকতে সক্ষম হয়, কিন্তু হাঙরটা তখনও তার পিছু ছাড়ে না। হাঙরটা খাঁচাটাকে কামড়ে ধরে, যদিও খাঁচাটা তখনই ভাঙে না। তবে কামড়ের কারণে খাঁচার কয়েকটা শিক বেঁকে যায়, একটা শিক ভেঙেও যায়। এরপরে হাঙরটা সেখান থেকে চলে যায়। এই পরিস্থিতিতে লিসা অনেক বেশি ভেঙে পড়েছিল। কেট তাকে যথাসম্ভব শান্ত করার চেষ্টা করে। একটু শান্ত হলে কেট লিসাকে জিজ্ঞেস করে তার কতটুকু এয়ার বাকি আছে। কেট জানায় 80 বার, অর্থাৎ সে এখনও 20 মিনিট নিঃশ্বাস নিতে পারবে। কিন্তু কেটের মাত্র 30 বার এয়ার বাকি ছিল, মানে শীঘ্রই তার এয়ার শেষ হয়ে যাবে। এরই মধ্যে আবার তাদের রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল বেজে ওঠে, যদিও কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছিল না। তারা ভাবে হয়তো জাভিয়ার তাদের খুঁজতে এসেছে। তারা দূর থেকে একটা টর্চের আলো দেখতে পায়।
কিন্তু আলোটা একটা জায়গাতেই থেমেছিল, সেটা নড়াচড়া করছিল না। তারা সংকেত দেবার জন্য একটা পাথর দিয়ে খাঁচার লোহাতে মেরে শব্দ করে, কিন্তু এতেও কাজ হয় না। তাই তাদের মধ্যে একজন টর্চের কাছে যাওয়ার কথা ভাবে, কিন্তু এরই মধ্যে আবার কেটের এয়ার লেভেল 17 বারে নেমে আসে। তাই লিসা বাইরে বের হবার সিদ্ধান্ত নেয়। কেট তাকে শিখিয়ে দেয় কিভাবে স্কুবা ডাইভিং করতে হয়, সেই সাথে পরামর্শ দেয় সে যেন একদম সমুদ্রতল ঘেঁষে চলাফেরা করে। ওপর দিয়ে সাঁতরালে হাঙর তাকে খেয়ে ফেলবে। তো সাহস সঞ্চয় করে লিসা বেরিয়ে যায়। কিছু দূর এগোতেই একটা হাঙর তাকে দেখে ফেলে এবং তাড়া করতে শুরু করে। লিসা কোনো রকমে একটা পাথরের খাঁজের ভেতরে ঢুকে পড়ে এবং এই যাত্রা বেঁচে যায়। হাঙরটা চলে গেলে লিসা আবারও বেরিয়ে আসে এবং টর্চটা লক্ষ্য করে এগোতে থাকে। কিছু দূর এগোতেই সে একটা গিরিখাতের মতো দেখতে পায়। সেখানে সমুদ্রের গভীরতা আরও অনেক বেশি। তবুও সে রিস্ক নিয়ে এগোতে থাকে এবং কিছুক্ষণ পরই টর্চের কাছে পৌঁছে যায়। কিন্তু এখানে শুধু টর্চটাই পড়েছিল, কোনো মানুষ ছিল না। লিসা জাভিয়ারকে ডাকতে থাকে, কিন্তু কোনো প্রত্যুত্তর শোনা যায় না। এ সময় আরেক অঘটন ঘটে যায়। লিসা খাঁচায় ফেরার পথ হারিয়ে ফেলে। সে পাগলের মতো দিগ্ভ্রান্ত হয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। একসময় সে একটা হাঙরকে দেখে ভয় পেয়ে যায়। তখনই তার কাছে জাভিয়ার চলে আসে। জাভিয়ার লিসাকে একটা দিকে ঘুরিয়ে দিয়ে দ্রুত নিজের খাঁচায় ফেরত যেতে বলে, কিন্তু জাভিয়ারের শেষ রক্ষা হয় না। হাঙরটা এসে তাকে কামড়ে ধরে। লিসা প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তখনও সে সঠিক পথটা বুঝে উঠতে পারছিল না। তবে এবার তার আর কেটের ট্রান্সমিটার কানেক্টেড হয়ে যায়। কেট তাকে টর্চটা চারিদিকে ঘোরাতে বলে, তাহলে সে টর্চের আলো দেখে লিসাকে ইনস্ট্রাকশন দিতে পারবে যে কোন দিকে আসতে হবে। তো লিসা টর্চটা নিয়ে ঘুরছিল, তখন জাভিয়ারের দেহের ছিন্নভিন্ন কিছু অংশ ভেসে তার কাছে চলে আসে। সে কিছুটা ঘাবড়ে গেলেও নিজেকে শান্ত রাখে। সে এবার জাভিয়ারের এয়ার বার চেক করে, কিন্তু এয়ার ছিল না। তবে সে জাভিয়ারের কাছে থাকা আংটা সহ কেবলটা খুলে নেয়। এটা সে খাঁচার সাথে অ্যাটাচ করতে পারবে। এরপর সে একটা স্পেয়ার গানও সাথে নিয়ে নেয়। তো একটু পরে কেট লিসার টর্চের আলো দেখতে পায় এবং বলে দেয় তাকে কোন দিকে যেতে হবে। কিছুক্ষণের মধ্যে সে আবারও খাঁচায় ফিরে আসে। এরপরে লিসা কেবল বা দড়িটার আংটা খাঁচার সাথে লাগিয়ে দেয় এবং নিজে উপরের দিকে উঠে যায়। কিছু দূর উঠে ক্যাপ্টেন টেইলরের সাথে যোগাযোগ হলে সে জানায় জাভিয়ারকে হাঙরে খেয়ে ফেলেছে আর সে কেবলটা খাঁচার সাথে লাগিয়ে দিয়েছে। ক্যাপ্টেন তাকে খাঁচায় ফিরে যেতে বলে। খাঁচায় গেলে সে দড়িটা উপরের দিকে টানবে। তো লিসা খাঁচায় ফেরার পরে ক্যাপ্টেন টেইলর দড়িটা উপরে টানতে শুরু করে আর তাদের খাঁচাটাও সুন্দরভাবে উপরে উঠতে শুরু করে। দুই বোন এবার আনন্দিত হয়ে পড়ে, যাক এবার তাহলে বেঁচে গেলাম। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু দূর উঠেই দড়িটা ছিঁড়ে যায় আর তারা আবারও 47 মিটার নিচে আগের জায়গাতেই ফিরে যায়। এবার লিসার পা খাঁচার ভেতরে বাজেভাবে আটকে যায়। সে আর নড়াচড়া করতে পারে না। এদিকে কেটেরও আর মাত্র 5 বারে আর বাকি ছিল। তবুও সে রিস্ক নিয়ে খাঁচার বাইরে বের হয় এবং কিছুটা উপরে উঠে ক্যাপ্টেন টেইলরের কাছে হেল্প চায়। ক্যাপ্টেন বলে সে এক্সট্রা এয়ার সিলিন্ডার নিচে পাঠাচ্ছে, তবে এয়ার সিলিন্ডার চেঞ্জ করার সময় যেন তারা সাবধানে থাকে, কারণ পানির ভেতরে অতিরিক্ত চাপের জন্য অক্সিজেন সিলিন্ডারের বদলে এয়ার সিলিন্ডার ইউজ করা হয়, যেটা মূলত 21% অক্সিজেন আর 78% নাইট্রোজেনের মিশ্রণ। তো সিলিন্ডার চেঞ্জ করার সময় যদি কেউ দম আটকে যাবার জন্য বেশি জোরে শ্বাস নিয়ে ফেলে, তাহলে অতিরিক্ত নাইট্রোজেন তার রক্ত এবং মস্তিষ্কে মিশে যায়। তখন তাদের এক ধরনের নিউরোলজিক্যাল সমস্যার সৃষ্টি হয়, ফলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায়। এই ব্যাপারটাকে নাইট্রোজেন নার্কোসিস বলে। আর নাইট্রোজেন নার্কোসিসে আক্রান্ত হলে মানুষ অদ্ভুত সব আচরণ করতে শুরু করে। তাদের নানা রকমের হ্যালুসিনেশন হতে থাকে। তাই ক্যাপ্টেন দুই বোনকে পাশাপাশি থেকে একে অপরকে সাপোর্ট দিতে বলে, যাতে তাদের এইরকম সিচুয়েশন না ঘটে। সেই সাথে জানায় সে কোস্টগার্ডের এক্সপার্ট উদ্ধারকারীদের পাঠাচ্ছে। তারা পৌঁছাতে ঘণ্টাখানেক সময় লাগবে। ততক্ষণে তারা যেন যতটা সম্ভব কম এয়ার নষ্ট করে শান্ত হয়ে থাকে। তো কেট এরপরে খাঁচায় ফিরে আসে। কিছুক্ষণ পরে দুটো সিলিন্ডার সহ একটা ব্যাগ নিচে এসে পড়ে। কেট সেগুলো নিয়ে আসতে খাঁচা থেকে বের হয়। ততক্ষণে কেটের সিলিন্ডার এয়ার শেষ। সে শেষ নিঃশ্বাসটা নিয়ে দ্রুত এয়ার পাইপটা খুলে নতুন সিলিন্ডারে লাগিয়ে দেয়। এরপর সে ব্যাগটা চেক করে দেখে ক্যাপ্টেন টেইলর কয়েকটা ফ্লেয়ার্সও পাঠিয়ে দিয়েছে, যেগুলো দিয়ে তারা হাঙরকেও দূরে রাখতে পারবে, আবার উদ্ধারকারীদেরও সিগন্যাল দিতে পারবে। তো ফ্লেয়ার্স আর লিসার সিলিন্ডারটা নিয়ে কেট খাঁচার কাছে ফিরছিল। খাঁচার কাছে আসতেই সেখানে একটা হাঙর চলে আসে। কেট কোনো রকমে পাথরের ভেতরে শুয়ে পড়ে। হাঙরটা একদম তার গা ঘেঁষে সাঁতরে চলে যায়। হাঙরটা দূরে সরে যাবার পরে কেট উঠে লিসাকে খাঁচার দরজা খুলতে বলে, কিন্তু কেট খাঁচায় ঢোকার আগ মুহূর্তে তাকে হাঙরে অ্যাটাক করে এবং কামড়ে ধরে সেখান থেকে চলে যায়।
এই দৃশ্য দেখে লিসা চিৎকার দিয়ে অসহায়ভাবে কাঁদতে শুরু করে। কিছুক্ষণ কান্নাকাটির পরে সে শক্ত হয়ে যায় এবং জেদ ধরে। এত কিছু হয়ে যাবার পরে সে আর হার মানবে না, সে এখানে এভাবে মরবে না। তো লিসা তার চাপা পড়া পাটা বের করার চেষ্টা করে, কিন্তু অতিরিক্ত স্ট্রেস নেওয়ায় তার এয়ার দ্রুত ফুরিয়ে যাচ্ছিল, ফলে তার এয়ার মিটারে বিপ করতে শুরু করে। তখন সে সামনের নতুন এয়ার সিলিন্ডারটা পড়ে থাকতে দেখতে পায়, যেটা কেটের হাত থেকে ফসকে সেখানেই পড়ে আছে। কিন্তু সিলিন্ডারটা একটু দূরে থাকায় সে নাগাল পাচ্ছিল না। তখন তার স্পেয়ার গানটার দিকে নজর পড়ে, কিন্তু সেটাও তার নাগাল থেকে সামান্য দূরে ছিল। তবুও সে কষ্টমষ্ট করে স্পেয়ার গানটার নাগাল পাওয়ার চেষ্টা করে। সে স্পেয়ার গানের ফলাটার নাগাল পায় ঠিকই, তবে সেটার ধারের কারণে তার হাতে বেশ খানিকটা কেটেও যায়। তবুও লিসা নিজেকে সামলে নিয়ে স্পেয়ার গানের ফলাটা ছুঁড়ে মেরে সেটার হুকের সাথে আটকে সিলিন্ডারটা এগিয়ে আনার চেষ্টা করে। বেশ কয়েকবার ব্যর্থ চেষ্টার পরে সে দেখে তার এয়ারের পরিমাণ আর মাত্র একবার রয়েছে। সে বড় একটা শ্বাস নিয়ে ফলাটা আবারও ছুঁড়ে মারে। এবার সেটা সিলিন্ডারের সাথে ভালো মতো আটকে যায়। এরপরে সে সিলিন্ডারটা টেনে কাছে নিয়ে আসে এবং দ্রুত সিলিন্ডারটা বদলে ফেলে। যদিও নতুন সিলিন্ডারের সাথে সেট করতে গিয়ে তাকে বেশ স্ট্রাগল করতে হচ্ছিল, তবে শেষ পর্যন্ত কাজটা করতে সক্ষম হয়। যাই হোক, কিছুক্ষণ পরে লিসা খেয়াল করে তার হাতের কাটা জায়গা দিয়ে এখনও রক্ত বের হচ্ছে। এর মধ্যে সে আবার ট্রান্সমিটারে কেটের আওয়াজ শুনতে পায়। কেট বেঁচে আছে দেখে লিসা আনন্দে আত্মহারা হয়ে যায়। কেট জানায় সে হাঙরের মুখ থেকে পালাতে সক্ষম হয়েছে, সে এখন সেফ জায়গায় আছে, কিন্তু চারিদিক থেকে তাকে হাঙরে ঘিরে রেখেছে। এছাড়া সে অনেক আহত হয়েছে, আর সেসব ক্ষতস্থান থেকে প্রচুর ব্লিডিং হচ্ছে, যেই কারণে হাঙরেরা তার উপরে আরও বেশি আকৃষ্ট হচ্ছে। লিসা কেটকে জিজ্ঞেস করে তার আর কতটুকু এয়ার বাকি আছে। কেট জানায় মাত্র 30 বার এয়ার বাকি আছে। হাঙরটা তার সিলিন্ডারে ফুটো করে দিয়েছে, সেখান দিয়ে প্রচুর এয়ার অপচয় হচ্ছে। লিসা কেটকে শান্ত থাকার জন্য বলে আর ভরসা দেয় যে সে গিয়ে তাকে উদ্ধার করে আনবে। কিন্তু লিসা বের হবে কিভাবে? তার পা তো খাঁচার ভেতরে আটকে আছে। লিসা পাটা খাঁচার নিচ থেকে বের করার চেষ্টা করে, কিন্তু সেটা বাজেভাবে আটকে ছিল। তখন সে তার বিসিডি জ্যাকেটটা খাঁচার নিচে ঢুকিয়ে দেয়। এরপরে জ্যাকেটের এয়ার ব্লাডারে এয়ার ঢুকিয়ে সেটাকে ফুলিয়ে দেয়। তখন খাঁচাটা কিছুটা উঁচু হয়ে যায়, ফলে লিসা এবার তার পাটা বের করতে সক্ষম হয়। তবে পা বের করার সময়ে তার পায়ের বেশ খানিক জায়গা জখম হয়ে যায়। তবুও নিজের কষ্ট ভুলে সে কেটকে উদ্ধার করতে খাঁচা থেকে বেরিয়ে আসে। লিসা টর্চ জেলে কেটকে সিগন্যাল দেয়, আর সেই অনুযায়ী এগোতে থাকে। কিছুক্ষণের ভেতরেই সে কেটকে আহত ক্ষতবিক্ষত অবস্থায় খুঁজে পায়। কেটের অবস্থা খুবই শোচনীয় ছিল, আর তার ক্ষত থেকে প্রচুর ব্লিডিং হচ্ছিল। তাই লিসা তাকে নিয়ে উপরের দিকে উঠতে শুরু করে। সে উপরের দিকে ওঠার সময়ে কেটকে ফ্লেয়ার জ্বালাতে বলে, যাতে তীব্র আলোর কারণে হাঙরগুলো দূরে থাকে। এছাড়াও লিসা কেটকে নিয়ে যতই উপরের দিকে উঠছিল ততই ক্যাপ্টেন টেইলরের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। কিছুক্ষণের ভেতরেই সে ক্যাপ্টেনের সিগন্যাল পেয়ে যায়। ক্যাপ্টেন তাদের খাঁচায় ফিরে যেতে বলে, কিন্তু লিসা জানায় কেটের অবস্থা ভালো না, তাদের ওপরে আসা জরুরি। তখন ক্যাপ্টেন পরামর্শ দেয় তারা যেন স্লোলি উপরে ওঠে। দ্রুত উঠতে গেলে হাঙরগুলো তাদের মুভমেন্ট বুঝে যাবে, আবার দ্রুত ওঠার কারণে তাদের মস্তিষ্কে যদি নাইট্রোজেনের বুদবুদ তৈরি হয় তাহলেও তারা মারা যাবে। তো পরামর্শ মতো লিসা কেটকে নিয়ে স্লোলি উপরের দিকে উঠতে থাকে। উপর থেকে 20 মিটার নিচে থাকাকালীন ক্যাপ্টেন তাদের 5 মিনিট সেখানেই রেস্ট নিতে বলে, যাতে তাদের মস্তিষ্ক আর রক্তে থাকা অতিরিক্ত নাইট্রোজেন বের হয়ে যায়। তো সেখানে তারা একটু থামে। তখন তাদের ফ্লেয়ারটা নিভে যায়। তাদের কাছে আরও 2টো ফ্লেয়ার ছিল, তার মধ্যে একটা জ্বালাতে গিয়ে সেটা হাত ফসকে পড়ে যায়। তখন তারা লাস্ট ফ্লেয়ারটা জ্বালায়। তখনই দেখে হাঙরেরা তাদের চারদিক থেকে ঘিরে রেখেছে। তাদের আর কোনো উপায় ছিল না, তাই তাদের বিসিডি জ্যাকেট সহ এয়ার সিলিন্ডার খুলে ফেলে দিয়ে দুজনেই দ্রুত উপরের দিকে উঠতে শুরু করে। এক পর্যায়ে তারা উপরে পৌঁছে যায়। তাদের থেকে সামান্য দূরেই ক্যাপ্টেনের বোটটা ছিল। ক্যাপ্টেন তাদের দেখতে পেয়ে লাইফ সেভার ছুঁড়ে মারে, আর সেগুলো ধরতে বলে। লাইফ সেভার ধরার পরে তাদেরকে টেনে বোটে তোলা হবে, কিন্তু লাইফ সেভারটা ধরতেই আবার হাঙর এসে তাদের উপরে অ্যাটাক করে। হাঙর তাদের একজনের পা কামড়ে ধরে, তবুও পাটা ছাড়িয়ে নেবার পরে দুজনে দ্রুত বোটের দিকে এগিয়ে যায়। ক্যাপ্টেন টেইলর, লুইস এবং বেঞ্জামিন দুজনের দিকে হাত বাড়িয়ে দেয়। কেটকে ওপরে তোলা গেলেও লাস্ট মুহূর্তে একটা হাঙর লিসার পা কামড়ে ধরে তাকে টেনে নিয়ে যায়। তবুও লিসা হাঙরের চোখে আঘাত করে নিজেকে ছাড়িয়ে নেয় এবং বোটের কাছে চলে আসে। তখন তাকেও দ্রুত বোটে তুলে নেওয়া হয়, কিন্তু তার পায়ে অনেক ব্লিডিং হচ্ছিল, তাই সবাই মিলে প্রাথমিক চিকিৎসা দিতে শুরু করে। অবশেষে উদ্ধার হবার আনন্দে
লিসা উচ্চস্বরে হাসতে শুরু করে। কিন্তু দুঃখজনকভাবে আপনারা জেনে অবাক হবেন, এই উদ্ধারের ঘটনাটা আসলে লিসার মনের কল্পনা। এয়ার সিলিন্ডার নিয়ে খাঁচায় যাবার সময়ে কেটকে হাঙরে অ্যাটাক করার পর থেকে যা কিছুই ঘটেছে সবটাই ছিল লিসার কল্পনা। আর এর জন্য দায়ী হলো নাইট্রোজেন নার্কোসিস। লিসা যখন স্পেয়ার গানের ফলা দিয়ে সিলিন্ডারটা টেনে নিয়ে সেটা চেঞ্জ করছিল, তখন তার মস্তিষ্ক এবং রক্তে অতিরিক্ত নাইট্রোজেন গ্যাস মিশে যায়। ফলে সে নাইট্রোজেন নার্কোসিসে আক্রান্ত হয়। এই জন্যই তার হ্যালুসিনেশন হচ্ছিল। সে কল্পনায় দেখছিল কেট এখনও বেঁচে আছে, কিন্তু আদতে তো হাঙরের আক্রমণের সময়ই কেট মারা গিয়েছিল। যাই হোক, এতক্ষণে ক্যাপ্টেন টেইলার লিসার ট্রান্সমিটারের সাথে কানেক্টেড হয়ে যায়। সে লিসাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা, কিন্তু লিসার হ্যালুসিনেশন এখনও কাটেনি। সে ভাবছিল তারা দুই বোন উদ্ধার পেয়ে গেছে, তাই সে শুধুই হাসছিল। ক্যাপ্টেন বোঝা যায় লিসা নাইট্রোজেন নার্কোসিসে আক্রান্ত হয়েছে। সে লিসাকে হুঁশে ফেরানোর চেষ্টা করে, কিন্তু ক্যাপ্টেনের কোনো কথা লিসার কানে যাচ্ছিল না। সে শুধু হেসেই যাচ্ছিল। কিছুক্ষণ পরে কোস্টগার্ডের উদ্ধারকারী দল লিসাকে খুঁজে পায় এবং তারা লিসাকে উদ্ধার করে নিয়ে যায়। লিসা তখনও বুঝতে পারছিল না নতুন দুনিয়া দেখতে এসে তার নিজের দুনিয়ায় বদলে গেছে। হুঁশে ফেরার পরে নতুন দুনিয়াকে সে কিভাবে সামলে নেবে তা আমরা জানি না। আপাতত সিনেমার গল্পটা এখানেই শেষ হচ্ছে। দর্শক, হৃদয় বিদারক এই সার্ভাইভাল সিনেমার এক্সপ্লেনেশন আপনাদের কেমন লেগেছে? এরকম আরও এক্সপ্লেনেশন পেতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।